ওকে, চলো শুরু করা যাক। আমরা শুরু করতে চলেছি এসএলএসটি ব্যাচ 12 এর ফার্স্ট ক্লাস। এসএলএসটি ম্যাথামেটিক্স এর ব্যাচ 12। সিলেবাসটা মোটামুটি কম বেশি তোমরা সকলে জানো। না জেনে থাকলে আমার একটা ভিডিও ইউটিউবে করে দেওয়া রয়েছে, সেটা দেখে নেবে, সিলেবাস সম্পর্কে একটুখানি আইডিয়া পেয়ে যাবে। আমি এখানে আলোচনা করেও দিচ্ছি, অসুবিধা কিছু নেই। তো ফার্স্ট আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা দিয়ে শুরু করব। হ্যাঁ, প্রত্যেকে হেডিং করো ক্লাসিক্যাল অ্যালজেব্রা। 9-10 অংশের সিলেবাসটা যদি তুমি দেখো, তাহলে দেখতে পাবে এই ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে মাত্র দুটো চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর একটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। পলিনোমিয়াল ব্যাপারটাও কিন্তু এই থিওরি অফ ইকুয়েশনের মধ্যেই পড়ে। ঠিক আছে, তো মেনলি এই দুটো চ্যাপ্টার আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে করতে হবে ফর 9-10, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড থিওরি অফ ইকুয়েশন। তো এই কমপ্লেক্স নাম্বারের 50% মতো আমাদের এইচএস লেভেলে যেগুলো ছিল সেইগুলো, এবং বাকি 50% গ্র্যাজুয়েশন লেভেলের। থিওরি অফ ইকুয়েশনে আমাদের পুরোটাই গ্র্যাজুয়েশন লেভেলে। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা দিয়েই শুরু করা যাক। দেখো, কমপ্লেক্স নাম্বার মানে আসলে টু ডাইমেনশনাল প্লেনে একটা পয়েন্টকে বোঝায়। আমরা একটা টু ডাইমেনশনাল প্লেন এখানে কনসিডার করছি। এটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। তো এই যে এক্স ওয়াই প্লেনটা আমরা পেলাম, এই প্লেনের উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট এ কমা বি, সেই পয়েন্টটাকেই আমরা বলে থাকি কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার মানে আর কিছুই না, জাস্ট এক্স ওয়াই প্লেনে অবস্থিত একটা পয়েন্ট। ঠিক আছে, এই কমপ্লেক্স নাম্বারকে সাধারণত আমরা এইভাবে লিখে থাকি: জেড ইজ ইকাল টু এ প্লাস আইবি। মানে ফার্স্ট যে কোঅর্ডিনেটটা আছে সেটা থাকলো, আর সেকেন্ড যে কোঅর্ডিনেট মানে ওয়াই এর যে কোঅর্ডিনেট, সেটার সঙ্গে আই গুণ করে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে লিখে থাকি। এটাকে আমরা বলে থাকি যে কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম, তাই না? এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। এই জেনারেল ফর্মের যেখানে আই নেই, সেই পার্টটাকে আমরা বলি রিয়াল পার্ট। আর যার সঙ্গে আই যুক্ত থাকে সেটাকে আমরা বলে থাকি ইমাজিনারি পার্ট। এবং
আই যেটা, সেটার মান হচ্ছে √(-1), দ্যাট ইজ i² = -1। ঠিক আছে। আচ্ছা, তো এই যে প্লেন থেকে আমরা পয়েন্ট গুলোকে নিচ্ছি, সেই প্লেনের যে এক্স অ্যাক্সিস, মানে যে অ্যাক্সিস বরাবর আমাদের রিয়াল পার্ট গুলো রয়েছে, অর্থাৎ এটা যদি এরকম তুমি টানো, লক্ষ্য করে দেখো এই দৈর্ঘ্যটুকু হবে এ, আর এই দৈর্ঘ্যটুকু হবে বি, তাই না? তো যে অ্যাক্সিস বরাবর আমাদের রিয়াল পার্টটা রয়েছে, সেই অ্যাক্সিসটাকে আমরা বলে থাকি রিয়াল অ্যাক্সিস। সেটাকে আমরা বলে থাকি রিয়াল অ্যাক্সিস। হুম। আর ইমাজিনারি পার্ট মানে বি, সেটা যে অ্যাক্সিস বরাবর রয়েছে, সেই অ্যাক্সিসটাকে আমরা বলি ইমাজিনারি অ্যাক্সিস। বোঝা গেল? Okay. এবং এই যে ও, মানে অরিজিন থেকে আমাদের কমপ্লেক্স নাম্বারটার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস। এটাকে আমরা মড জেড বলি। এবং এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এটাকে যদি তুমি থিটা ভাবো, সো এই থিটাটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তাহলে একদম বেসিক জায়গায় এগুলো কম বেশি আমরা সকলেই জানি, একদম এইচএস লেভেলের জিনিস। সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো, আর একবার আমি জিনিসটাকে রিপিট করছি। কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেনে যে কোনো একটা পয়েন্ট। কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম বা সাধারণ আকারটা কেমন? a+ib, যেখানে এটা হচ্ছে রিয়াল পার্ট এবং বি হচ্ছে ইমাজিনারি পার্ট এবং আই মানে হচ্ছে √(-1). রিয়াল পার্টটা যে অ্যাক্সিস বরাবর আছে সেটাকে বলে থাকি রিয়াল অ্যাক্সিস। ইমাজিনারি পার্টটা যে অ্যাক্সিস বরাবর আছে সেটাকে বলি ইমাজিনারি অ্যাক্সিস। অরিজিন থেকে ওই পয়েন্টের যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে মড জেড, এবং ওটা যে অ্যাঙ্গেল তৈরি করছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, সেটাই হচ্ছে আমাদের ওই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। তো এইবার আমাদের এই কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টি সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তোমাদের এখানে কোনো থিওরেমের প্রমাণ করার বা বোঝার দরকার নেই। আমাদের এখানে প্রচুর প্রচুর রেজাল্ট মনে রাখবে, ঠিক আছে? এবং সেই রেজাল্ট গুলো ডাইরেক্টলি পরীক্ষায় আসবে এমসিকিউ আকারে, অথবা সেই রেজাল্ট গুলো ব্যবহার করে আমাদের অঙ্ক করতে হবে। গ্র্যাজুয়েশনে যেরকম থিওরেম তার প্রমাণগুলো খুব ভালো করে বোঝার প্রয়োজন ছিল, সেগুলো আমাদের পরীক্ষায় লিখতে হতো, এখানে কিন্তু একেবারেই তা নয়। ঠিক আছে। থিওরেমের স্টেটমেন্ট গুলো এখানে কিন্তু আমাদের এক একটা রেজাল্ট হিসাবে আমরা লিখবো। এছাড়াও বিভিন্ন রকম শর্ট ট্রিক, ছোটখাটো ফর্মুলা, সমস্ত কিছুই আমরা এখানে লিখবো। সেগুলোকে বারবার বারবার রিভিশন করে আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে। ওকে, তাহলে লেখো নোট নাম্বার 1: if z is equal to a+ib, then z bar is equal to a minus ib.
is the conjugate of z। ঠিক আছে, তো a প্লাস আইবি কমপ্লেক্স নাম্বারের কনজুগেট হচ্ছে a মাইনাস আইবি, বাংলায় যাকে অনুবন্ধী বলা হয়, এবং সেটাকে আমরা ডিনোট করি জেড বার এর মাধ্যমে। নাম্বার 2, z1 প্লাস z2 তার হোল বার, হ্যাঁ, সেটা ইজ ইকাল টু হয় z1 বার প্লাস z2 বারের সাথে, মানে বারটা যোগের রেসপেক্টে ভেঙে যায়। ঠিক আছে। নাম্বার 3, z1 ইন্টু z2 বার প্লাস z2 ইন্টু z1 বার, সেটা লেসার ইকাল টু হয় 2 ইন্টু মডিউলাস অফ z1 ইন্টু মডিউলাস অফ z। বুঝতে পারলে? 4 নাম্বার দিয়ে লেখো if z is equal to a plus I, then mod z, বা এটাকে আমরা এইভাবেও লিখি মড ব্র্যাকেটের মধ্যে z। ছবিতে আমি দেখিয়েছি মড জেড মানে আসলে কি। মড জেড মানে হচ্ছে এই যে ও পয়েন্ট থেকে আমাদের এই এবি পয়েন্টের যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে মড জেড, তাই না? তো এই ডিস্টেন্সটা কত হবে বলতে পারবে? √স্কোয়ার প্লাস বি স্কোয়ার। √a² + b²। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড, সেটা যদি a প্লাস আইবি হয়, তাহলে সেই কমপ্লেক্স নাম্বারের মডিউলাসটা হয় a² + b²। নাম্বার 5, মড z1 প্লাস z2 লেসার ইকাল টু মড z1 প্লাস মড z2। নাম্বার 6, মড z1 মাইনাস z2 লেসার ইকাল টু মড z1 প্লাস মড z2। নাম্বার 7, মড z1 ইন্টু z2 is equal to মড z1 ইন্টু মড z। বুঝতে পারলে? এগুলো হলো মডিউলাসের কিছু প্রপার্টি। নাম্বার 8, if z is equal to a plus ib, then the argument of z is, আর্গুমেন্টটাকে আমরা এইভাবে লিখে থাকি, এটাকে আমরা ছবিতে থিটা দিয়েছি, থিটা, ছবিতে থিটা দিয়েছি। লক্ষ্য করে দেখো, তুমি যদি এই ত্রিভুজটাকে কনসিডার করো তাহলেই থিটার মানটা পেয়ে যাবে। এই যে ও, এই এ বি পয়েন্টটা আর এই লাইনটা দেখতে পাচ্ছ।
এই ত্রিভুজটাকে যদি তুমি কনসিডার করো তাহলে দেখো এর ভূমিটা হচ্ছে এ, আর লম্বটা হচ্ছে কত, বি, তাই না? তাহলে লম্বও জানি, ভূমিও জানি, আর অ্যাঙ্গেলটা জানি থিটা। সেক্ষেত্রে ট্যান থিটা কত হবে, বি বাই এ। তার মানে সেখান থেকে থিটাকে আমরা বলতে পারি ট্যান ইনভার্স বি বাই এ। বুঝতে পেরেছো নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন এই থিটার মান বিভিন্ন রকম হতে পারে। যদি এই থিটার মানটা -π থেকে +π-এর মধ্যে থাকে, থিটার মানটা যদি -π থেকে +π-এর মধ্যে থাকে, তখন আমরা এটাকে বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট। Then theta is called the principal argument. এর বাইরেও থাকতে পারে, এর বাইরে থাকলে সেটাকে আর প্রিন্সিপাল বলা যাবে না। তখন আমরা যে কোনো রকম উপায়ে থিটাকে এই রেঞ্জের মধ্যে নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো আমি অঙ্কতেই তোমাকে বুঝিয়ে দেব, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ ওকে। স্যার। তাহলে এই হলো মোটামুটি ভাবে আমাদের কমপ্লেক্স নাম্বারের বেসিক কিছু প্রপার্টি। এইগুলোও ডাইরেক্ট আমাদের পরীক্ষাতে আসতেই পারে। কিভাবে আসবে? ধরো তোমাকে বলছে যে লেট Z1 and Z2 be any two complex number, then which one is correct? এটা বললো, দিয়ে 4টে অপশন দেবে, তার মধ্যে একটা অপশানে এইটা থাকবে, আর বাকি 3টে অপশন অন্য কিছু থাকবে। একটাতে ধরো গ্রেটার দ্যান দিল, একটাতে ইকুয়াল দিল, একটাতে দিল নান অফ দিস। তখন তোমাকে বলতে হবে ওই 4টের মধ্যে কোনটা সঠিক। তাহলে সেটা বলার জন্য অবশ্যই তোমাকে এই ধরনের রেজাল্ট গুলোকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলেও তুমি সেটার অ্যান্সার করতে পারবে। তখন তোমাকে Z1 Z2 দুটো পার্টিকুলার কমপ্লেক্স নাম্বার ধরে নিয়ে এগুলোকে ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটা স্যাটিসফাই করছে। কিন্তু সেটা অবশ্যই হয়ে যাবে টাইম টেকিং, আর পরীক্ষাতে তোমাকে বাঁচাতে হবে টাইম। যে অঙ্কগুলো থাকবে সবই তুমি করতে পারবে, সবাই সব করতে পারবে, কিন্তু কম টাইমের মধ্যে কে করতে পারবে সেটাই বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? সেই কারণে যত মুখস্থ রাখতে পারবে তত তোমার টাইমটা বাঁচবে। ক্লিয়ার? ওকে। নেক্সট, এটা 8 নাম্বার হলো। 9 নাম্বার, if Z is equal to A plus IB, then cos থিটা সেটা কত হবে বলো দেখি। এই যে এই ছবিটা থেকে বলো, এই ত্রিভুজটা থেকে বলো। cos মানে হচ্ছে, a/√অফ a² + b²। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে মড জেড, ঠিক? তাহলে ভূমি হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে মড জেড। তার মানে এখান থেকে আমরা এ সমান পেয়ে যাচ্ছি মড জেড কস থিটা। ঠিক একইভাবে সাইন থিটা কত বলতে পারবে? এটা এটা হবে হচ্ছে b/mod z। বি বাই মড জেড।
তার মানে বি ইজ ইকাল টু হয়ে যাচ্ছে মড জেড সাইন থিটা। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের জেড সেটা একটুখানি চেহারার পরিবর্তন করলো। কিরকম, এ আর বি যদি বসিয়ে দাও, মড জেডটা কমন নিলে সেটা হয়ে যাচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, অর্থাৎ আমাদের কমপ্লেক্স নাম্বারটা যা ছিল তাই থাকলো, কিন্তু দেখতে একটুখানি অন্যরকম হয়ে গেল, মানে জামাটা পরিবর্তন করলো। ওকে, তো এইবার যে কমপ্লেক্স নাম্বারটা আমরা পেয়েছি সেখানে মড রয়েছে এবং থিটা রয়েছে, থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট রয়েছে। তো সেই কারণে এই ফর্মটাকে আমরা বলি মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। স্যার আমরা আর্গুমেন্ট কে অ্যামপ্লিটিউডও বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। অথবা এটাকে পোলার ফর্মও বলা হয়ে থাকে। হ্যাঁ, পোলার ফর্মও বলা হয়। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে যদি তোমাকে বলা হয় এর পোলার ফর্ম কি হবে, কিছুই না, জাস্ট তুমি মড জেডটা বার করবে আর থিটার মানটা বার করবে, দিয়ে এই রকম আকারে লিখে দেবে, দিয়ে বলবে এটাই হচ্ছে আমাদের পোলার ফর্ম। বোঝা গেল? এই মড জেডকে অনেক সময় আমরা স্মল আর দিয়েও ডিনোট করে থাকি। যেখানে স্মল আর মানে হচ্ছে মড জেড। ওকে, নেক্সট 10 নাম্বার দিয়ে লেখো cos থিটা প্লাস আই সাইন থিটা, এর পাওয়ারে এন রয়েছে। তো এই পাওয়ারের এনটাকে আমরা থিটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে পারি। সেক্ষেত্রে এটা হয়ে যাবে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। যেখানে n এর মান পজিটিভ হলেও ক্ষতি নেই, নেগেটিভ হলেও ক্ষতি নেই। তবে ইন্টিজার হতে হবে। হ্যাঁ, n is positive or negative integer। ফ্র্যাকশনের জন্য জিনিসটা একটুখানি আলাদা। ফ্র্যাকশন যদি হয় if n is a fraction, পজিটিভ নেগেটিভ যাই হোক, দ্যাট ইজ nটা দেখতে এইরকম p বাই কিউ টাইপের। ঠিক আছে, দেন দেন cos থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ারে n has q values। কি বললাম বুঝতে পারলে? এই যে নিচে যেহেতু কিউ রয়েছে, তাহলে এই জিনিসটাকে ভাঙলে আমরা টোটাল কিউ সংখ্যক অ্যান্সার পাবো। ঠিক যেরকম যদি তুমি √4 কে ভাঙো তাহলে দুটো অ্যান্সার পাবে, ঠিক ওই রকম ভাবে নিচে কিউ আছে বলে এই জিনিসটাকে ভাঙলে আমরা কিউ সংখ্যক রেজাল্ট পাবো।
সেই কিউ সংখ্যক রেজাল্টের মধ্যে একটা রেজাল্ট হবে আমাদের এইটা, ঠিক আছে? ইন হুইচ cos n theta plus I sin n theta is one of the values. ঠিক আছে, দেখো ভালো করে ব্যাপারটা বোঝার আছে, হ্যাঁ? যদি স্যার বলছি 10 নম্বরের ওপরে কস এন থিটা আই সাইন থিটা লিখেছেন, ওটা কি সাইন এন থিটা হবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন এন থিটা হবে, সাইন এন, ঠিক আছে? তাহলে এন যদি পজিটিভ বা নেগেটিভ যে কোনো ইন্টিজার হয় সেক্ষেত্রে এই জিনিসটার একটাই ভ্যালু, সেটা হচ্ছে এইটা। কিন্তু এন যদি ফ্র্যাকশন হয় তো এন এর নিচে যে সংখ্যাটি থাকবে ঠিক ততগুলো ভ্যালুই কিন্তু এই ফ্র্যাকশনটা বা এই জিনিসটা ভাঙলে পাওয়া যাবে। সেই ততগুলো ভ্যালুর মধ্যে একটা ভ্যালু হবে আমাদের এইটা। বোঝা গেল? এই থিওরেমটার নাম কি, কে বলতে পারে? ডি মোইভার থিওরাম। এই থিওরেমটার নাম হচ্ছে ডি ময়ভার্স থিওরেম। ঠিক আছে, এটার নাম হচ্ছে ডি ময়ভার্স থিওরেম। ওকে, নেক্সট। এই যে একটু আগেই যে বললাম এই জিনিসটার কিউ সংখ্যক ভ্যালু থাকবে, তো সেই ভ্যালুগুলো কি হবে সেইটাই এবার আমরা দেখব। তাহলে মনে করো যে জেড হচ্ছে এ প্লাস আই বি, একটা কমপ্লেক্স নাম্বার। তার পোলার ফর্মটা মনে করো এইরকম, যেরকম হয় পোলার ফর্ম, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এখন এই জেড এর পাওয়ারে যদি আমরা 1/n বসাই, মানে অ্যাকচুয়ালি জেড এর nth রুট যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সেটা কি হবে বলো? জেড এর মানটা বসিয়ে দাও। দিস, আচ্ছা, আর তো একটা রিয়াল নাম্বার, তো ওর পাওয়ারে 1/n যেরকম হয় সেরকমই হবে। মেনলি আমাদের এই পার্টটাকে ভাঙাটা শিখতে হবে। কস থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ারে 1/n, এই পার্টটাকে ভাঙাটা শিখতে হবে। হুম, তো এটা সমান হয়ে যাবে আর টু দি পাওয়ার 1/n থাকলো। এই জিনিসটাকে যদি তুমি ভাঙো তাহলে এটা দেখতে হবে এইরকম, কস থিটা প্লাস 2k পাই বাই n প্লাস আই সাইন থিটা প্লাস 2k পাই বাই n। বুঝতে পারলে? যেখানে k এর ভ্যালু শুরু হবে 0 থেকে, কত দূর চলবে? আপ টু n-1 পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে k এর ভ্যালু 0 বসালে একটা মান পাবে, 1 বসালে আরো একটা পাবে, এইভাবে
আপ টু n-1 পর্যন্ত যতগুলো বসাবে ততগুলো ভ্যালু পাবে, তার মানে টোটাল n সংখ্যক ভ্যালু এখান থেকে আমরা পাবো। বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। ওকে, তাহলে এইবার একটা প্রবলেম করা যাক। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আপনি ডি ময়ভার্স থিওরেমে ফার্স্ট যে লাইনটা লিখেছেন আগের হ্যাঁ স্লাইডে, হ্যাঁ ওখানে পজিটিভ আর নেগেটিভ ইন্টিজারের জন্য লিখেছেন, জিরোর জন্যও তো হচ্ছে। হ্যাঁ, জিরোর জন্য তো হবেই, ওটা তো হ্যাঁ, ট্রিভিয়াল। তাহলে ডিরেক্ট অল ইন্টিজার লেখাই যায় তো, হ্যাঁ মানে হ্যাঁ স্পেশালি পজিটিভ নেগেটিভ না বলে। হ্যাঁ, অল ইন্টিজার লেখাই যায়, দ্যাট ইজ n বিলংস টু হ্যাঁ জেড। সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে চাইছি। জিরোটা তো ট্রিভিয়াল কেস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, চলো তাহলে একটা প্রবলেম করো দেখি। লেখো, দা লোকাস অফ দা পয়েন্ট জেড if argument of z minus 4 minus I is equal to pi by 6 is, তো z একটা পয়েন্ট, তার লোকাস বার করতে হবে। লোকাস মানে হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। কন্ডিশন কি বলেছে? z-4 - I এটা একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টটা বলে দিয়েছে π/6। ওকে, তো সেই লোকাসটা কি হবে? চারটে অপশন দিচ্ছে। স্ট্রেট লাইন আসছে। স্ট্রেট লাইন আসছে। এই ধরনের লোকাস বার করার অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অঙ্কের টাইপটা কি না, একটা কন্ডিশন তোমাকে বলে দেবে, সেই কন্ডিশনটা ব্যবহার করে জেড এর লোকাসটা বার করতে হবে। হুম, তো প্রথম কাজ হচ্ছে তোমাকে জেড পয়েন্টটাকে ধরে নিতে হবে। জেডটাকে তুমি ধরে নাও x+iy। তাহলে আর্গুমেন্টের মধ্যে যে কমপ্লেক্স নাম্বারটি রয়েছে সেটা দেখতে কেমন হবে? ঠিক আছে, তো এর আর্গুমেন্ট কি হবে? এটা হবে স্যার ট্যান ইনভার্স b-1/a-4, হুম, মানে হ্যাঁ ট্যান ইনভার্স y-1/x-4। ফর্মুলা আমরা শিখে গেছি, হুম। আর কোয়েশ্চেনে বলা রয়েছে এটা সমান π/6। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? y-1/x-4 is equal to tan π/6। tan π/6 এর মান কত গো? 1/√3। 1/√3। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো এটা অবশ্যই একটা
স্ট্রেট লাইন আসছে, যেহেতু এক্স এবং ওয়াই দুটোর পাওয়ারই এক রয়েছে, তার মানে এটা অবশ্যই হবে একটা স্ট্রেট লাইন, ঠিক কিনা? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট প্রবলেম। The relation mod 3 minus z plus mod 3 plus z is equal to 5. Represents চারটে অপশন: সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। করো, এক্ষেত্রেও তাই, ওই জেড পয়েন্টের লোকাসটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। কি হবে? জেড ইকাল টু ধরে নাও এক্স প্লাস আই ওয়াই, যে রিলেশনটা দেওয়া রয়েছে সেখানে জেড এর মানটাকে পুট করে দাও। মডের প্রপার্টি থেকে রুট 3 মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, সেকেন্ডটাও তাই, স্যার সার্কেল আসছে। সার্কেল আসছে। হুম, তো একটা রুটকে ডান দিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে বোথ সাইডে স্কোয়ার করো। সরি স্যার, এটা হাইপারবোলা হবে, হাইপারবোলা, সার্কেল। হাইপারবোলা, বোথ সাইডে স্কোয়ার করে দাও। তাহলে আমাদের লেফট সাইডটা কি আসছে বলো? 9 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রাইট সাইডটা কি আসছে? 25 মাইনাস 10 রুট। স্যার হ্যাঁ, বলো, কিছু বলবে?
প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে এক্স স্কোয়ার কাটলো, ওয়াই স্কোয়ার কাটলো, 9 কাটলো। হুম। এই যে রুটটা রয়েছে সেটাকে একদিকে রাখো আর বাকিগুলোকে আরেক দিকে নিয়ে নাও। তাহলে 10 রুট 3 প্লাস এক্স তার স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, ডান দিকটা কি হচ্ছে গো? 25 প্লাস প্লাস 52। বোথ সাইডে স্কোয়ার করে দাও। তাহলে এইবার এটা ভাঙলে কি আসছে? সিম্পলিফাই করলে স্যার এটা সিম্পলিফাই করলে আসবে 44x² হুম মাইনাস 100y² হুম ইকুয়াল টু 275। ওকে। তো এটা অবশ্যই একটা হাইপারবোলার ইকুয়েশন, তাই না? হ্যাঁ স্যার। তার মানে অবশ্যই অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? কার অসুবিধা হলো বুঝতে? এই অঙ্কটা একটুখানি বড় ক্যালকুলেশন, কিছু করার নেই, এইটুকু আমাদের করতেই হবে। হুম, চলো নেক্সট প্রবলেম। if mod z square minus 1 is equal to mod z তার স্কয়ার প্লাস 1, then z lies on the রিয়াল অ্যাক্সিস। রিয়াল অ্যাক্সিস বলতে এক্স অ্যাক্সিসটা বোঝাচ্ছে। অপশন বি ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি বলতে ওয়াই অ্যাক্সিসটা বোঝাচ্ছে। অপশন সি ইলিপস। অপশন ডি সার্কেল। ঠিক আছে? তার মানে এখানেও অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ওই জেড পয়েন্টের লোকাসটাকেই ক্যালকুলেট করতে বলেছে। হুম, বলে ফেলো কি হচ্ছে।
স্যার ইমাজিনারি অ্যাক্সিস হবে। ইমাজিনারি অ্যাক্সিস। হ্যাঁ স্যার, এক্স ইকুয়াল টু জিরো আসছে, মানে ওয়াই অ্যাক্সিস। হুম। তো এক্ষেত্রে ওই একই জেডটাকে মনে করো এক্স প্লাস আই ওয়াই। মানটা বসিয়ে দাও। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, প্লাস না, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, তার সঙ্গে থাকবে আই টু এক্স ওয়াই, তাই তো? হ্যাঁ স্যার। আর এটা মানে তো রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার করলে রুটটা কেটে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এটাকে মডের ফর্মুলা করো। রুট দিস। বোথ সাইডে স্কোয়ার করে দিতে পারো, তাহলে রুটটা কেটে গেল। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে কি আসছে? স্যার এক্স ইকুয়াল টু জিরো। সবকিছু কেটে গিয়ে এক্স ইজ ইকাল টু জিরো আসছে। হ্যাঁ স্যার। আর এক্স ইজ ইকাল টু জিরো মানেই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে কুমকুম, বোঝা গেছে নাকি না? ওকে, নেক্সট। if one alpha 1 alpha 2 etc alpha n minus 1 are n roots of unity, then the value of this. চারটে অপশন। এটা n রুটস অফ ইউনিটি বা nth রুটস অফ ইউনিটিও বলতে পারো। হ্যাঁ, nth রুটস অফ ইউনিটি মানে ইউনিটি বলতে এক। স্যার এন আসছে স্যার। n আসছে। হুম। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের একের nth রুটটা হচ্ছে এইগুলো। তো আমরা যদি ধরে নিই একের nth রুট এক্স, তার মানে লক্ষ্য করে দেখো এখান থেকে টোটাল আমরা এক্স এর n সংখ্যক ভ্যালু পাবো, কারণ এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকাল টু জিরো হয়ে যাচ্ছে, তাই না? ওকে।
তো এখন যদি তোমাকে আমি বলি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকাল টু 0, এই ইকুয়েশনের রুট গুলো কি হবে বলো, বলতে পারবে? 2 আর 1। 2 আর 1। তাহলে লক্ষ্য করে দেখো এই ইকুয়েশনের বাঁ দিকে যে অংশটা রয়েছে সেই অংশটাকে এই ইকুয়েশনের রুটগুলোর ফ্যাক্টর হিসাবে লিখতে পারি, মানে x-1 x-2 লিখতে পারি, ঠিক কিনা? তো সেম কনসেপ্ট আমি এটার জন্য ব্যবহার করতে পারি। এই ইকুয়েশনের রুটগুলো বলা রয়েছে এইটা, তার মানে এই ইকুয়েশনের বাঁ দিকে যে জিনিসটা রয়েছে x⁻n−1, সেটাকে কিন্তু আমি ওই রুটগুলোর ফ্যাক্টর আকারে অবশ্যই লিখতে পারবো। কি, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হুম। এইবার এক কাজ করো, বোথ সাইডে ডেরিভেটিভ করে দাও উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে বাঁ দিকটা এরকম হলো, আর ডান দিকটাতে তুমি গুণের সূত্র অ্যাপ্লাই করো। দেখো প্রথমটা ডেরিভেটিভ করলে 1, বাকিগুলো যেরকম আছে থাক। প্লাস দ্বিতীয়টা ডেরিভেটিভ করলে 1, বাকিগুলো যেরকম আছে থাক। তারপরে 3 নম্বরটা ডেরিভেটিভ করলে 1, বাকিগুলো যেরকম আছে থাক। এইভাবে চলতেই থাকবে, বুঝতে পারলে? হুম। এখন বোথ সাইডে এক্স ইজ ইকাল টু 1 পুট করো। কেন 1 পুট করবে? দেখো আমাদের যেটা আনতে হবে সেখানে এক্স এর জায়গাতে 1ই আছে। তাহলে বোথ সাইডে এক্স ইজ ইকাল টু 1 বসিয়ে দাও। লেফট সাইডটা হচ্ছে n, রাইট সাইডের প্রথমটা আমাদের কোয়েশ্চেনে যেটা ছিল সেটাই আসছে, আর বাকি পার্টগুলো কি হবে? সব 0 হয়ে যাবে স্যার। সব 0 হয়ে যাবে। কেন? কারণ বাকি দেখো সবগুলোর সঙ্গেই কিন্তু x-1 উপস্থিত রয়েছে। x ইকাল টু 1 বসালে সেটা অবশ্যই হয়ে যাবে 0। ক্লিয়ার? ব্যাস, তার মানে অবশ্যই অপশন সি n হয়ে গেল এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? Next, if 1 plus I by 1 minus I whole to the power x is equal to 1, then the value of x is স্যার 4n হবে, 4n। 4n।
আচ্ছা, 1 + i/1 - i, এটাকে যদি একটুখানি সিম্পলিফাই করা হয় কি হবে ব্যাপারটা? নিচের অনুবন্ধী দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করো, তাহলে উপর নিচে 1 + i দিয়ে মাল্টিপ্লাই করো। কি আসছে এটা? তো এটা করলে আয় আসবে, ভাঙালে আর কি। এটা করলে i আসছে। আচ্ছা, তো i এর পাওয়ারে মিনিমাম কত বসালে 1 হয়? আয়ের i এর পাওয়ারে ফোর। পাওয়ারে 4 বসালে 1 হয়, কারণ 2 বসালে i² মানে -1, তাহলে মিনিমাম 4 বসালে এটা 1 হবে। তো লক্ষ্য করে দেখো, 4 আমাদের 4টে অপশনের মধ্যে অপশন এ থেকেই পাওয়া যাচ্ছে, তাই না? কারণ 2n সেখান থেকে, হ্যাঁ সেখান থেকেও পাওয়া যাবে 4। এখান থেকে তো পাওয়া যাবে না, অপশন সি থেকে তো পাওয়া যাবে না, অপশন ডি থেকেও পাওয়া যাবে না। এন এর ভ্যালু যদি 3 নিই তাহলে তো আবার হবে না, মানে এন এর ভ্যালু 3 নিলে ওখানে 2 3 আর 6 হয়ে যাবে। হ্যাঁ, i⁻6 মানে তো 1 হয় না। হ্যাঁ, ঠিক। তাহলে n এর ভ্যালু 3 যদি নেওয়া হয় সেক্ষেত্রে i⁻2n সেটা হয়ে যাবে i⁻6, যেটা কিনা ≠ 1। তাহলে অপশন বি 2n-টাও হতে পারে না, ঠিক আছে? হুম। তো সেই কারণে অবশ্যই অপশন এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। বোঝা গেল? ওকে, নেক্সট। The value of summation n equal to 1 to 13 i⁻n plus i⁻n plus 1। কত হবে এই সামটার ভ্যালু? স্যার i-1 আসছে। i-1। হ্যাঁ স্যার। হুম, i⁻n কমন যাচ্ছে দুটোর থেকেই, না? হ্যাঁ স্যার। সঙ্গে থাকছে i+1। তো এই i+1টাকে আমরা সামেশনের বাইরে নিতে পারি, কারণ সামেশনটা হচ্ছে আমাদের n এর উপরে রয়েছে। লক্ষ্য করে দেখো, এটা একটা গুণোত্তর প্রগতি হয়ে গেল না, হ্যাঁ স্যার। যার প্রথম পদ হচ্ছে i, তারপরের পদ i², এইভাবে i⁻13 পর্যন্ত চলবে। তাহলে কতগুলো পদ রয়েছে টোটাল? এখানে 13টা পদ রয়েছে। তো সেক্ষেত্রে গুণোত্তর প্রগতির যোগফলের ফর্মুলা কি ছিল? a × r⁻n−1/r−1। r⁻n−1। বাই r−1। এখানে পাওয়ারে n ছিল তো, শিওর? হ্যাঁ। হ্যাঁ স্যার।
কতগুলো টার্মের সামের জন্য এন ছিল? এন সংখ্যক। এন সংখ্যক। হ্যাঁ স্যার। আম, তাহলে এ মানে হচ্ছে প্রথম পদ যেটা কিনা আই, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত সেটাও আর, কতগুলো টার্ম রয়েছে 13টা, -1 বাই i-1। তো i⁻12 মানে তো 1, সো i-1 এটার সাথে এটা কেটে যাচ্ছে না, হ্যাঁ স্যার। দ্যাট ইজ i-1। সো অপশন বিটা হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। হুম, এটা সিম্পলিফাই করলে কত আসছে? -2i বাই i-1। হুম, তো ওটা হচ্ছে 1 - i। i-1। হ্যাঁ, i-1। ঠিকই আছে। ওকে, তো অপশন বিটাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক। কি বুঝতে পারলে তো নাকি? এগুলো সব কমপ্লেক্স নাম্বারের একদম বেসিক আইডিয়ার উপর কোর্স হচ্ছে। নেক্সট, ফর হোয়াট ভ্যালুস অফ থিটা such that the expression three plus 2i sin theta by 1 - 2i sin theta is purely imaginary. থিটার কোন ভ্যালুর জন্য আমাদের এই এক্সপ্রেশনটা হবে পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি মানে এর কোনো রিয়াল পার্ট থাকবে না, তাই না? অর্থাৎ রিয়াল পার্টটা হয়ে যাবে 0। স্যার π/4 আসছে। π/4। হুম। কি অপশন দিয়ে করলে নাকি ডাইরেক্ট? না, ডাইরেক্ট করলাম, খালি রিয়াল পার্টটুকু বার করলাম, ওটাকে 0 করে দিলাম। হ্যাঁ, তাহলে প্রথমে উপর নিচে আমাদের অনুবন্ধী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? হ্যাঁ স্যার।
স্যার একটু ভুল বললাম, পাই/3 হবে। হ্যাঁ, তো নিচে যা হচ্ছে হচ্ছে সেটা কিন্তু না দেখলেও চলবে। উপরেরটা বলো কি আসছে আফটার মাল্টিপ্লিকেশন। 3 - 4 sin² থিটা। 3 - 4 sin² থিটা। মানে এটা হচ্ছে রিয়াল পার্টটা। হ্যাঁ, প্লাস আই। ইন্টু তাহলে আসবে 2 sin থিটা হ্যাঁ, প্লাস 6 sin থিটা, মানে 8 sin থিটা হবে আর কি একবারে করলে। হ্যাঁ। আর কিছু? আর না স্যার। হুম। আর নিচে যা হোক একটা কিছু আসবে, নিচেরটা পুরোটাই রিয়াল নাম্বার আসবে। ঠিক আছে। তো যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলেছে দিস ইজ পিওরলি ইমাজিনারি, তার মানে আমরা এর যে রিয়াল পার্ট রয়েছে সেই রিয়াল পার্টটাকে জিরো করব। এই রিয়াল পার্টটাকে আমরা জিরো করব। দ্যাট মিনস 3 - 4 sin² থিটা ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে সাইন থিটা কত আসছে গো? sin থিটা √3/2। √3/2। তার মানে থিটার মান হয়ে যাচ্ছে π/3। হ্যাঁ স্যার। অপশন বি, π/3। ওকে, নেক্সট। ফাইন্ড the cube roots of unity। একের কিউব রুটস অফ ইউনিটি আমাদের ক্যালকুলেট করতে হবে। তো যেভাবে আমরা nth রুট অফ ইউনিটি একটু আগে ভাবছিলাম, এই যে এই জায়গাটাই ঠিক একই রকম ভাবে এবার আমাদের কিউব রুট অফ ইউনিটিটাকে ভাবতে হবে। হ্যাঁ, তাহলে কিউব রুট অফ 1 ইজ ইকাল টু মনে করো এক্স। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি x³ - 1 ইকাল টু 0। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের এক্স এর মানগুলোকেই বার করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। এটাকে ফ্যাক্টরাইজ করো। তো একটা মান তো আসছে এক্স ইজ ইকাল টু 1, এবং তার সাথে আমরা পাবো x² প্লাস এক্স প্লাস 1 ইজ ইকাল টু 0। শ্রীধর আচার্য অ্যাপ্লাই করলে সেকেন্ড পার্টটা থেকে এক্স এর মান কি আসছে? -1 ± √3i/2। আচ্ছা, তো এই তিনটেই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিউব রুট অফ ইউনিটি। হ্যাঁ, এখন এই জিনিসটা দেখতে অনেকটা বড়, তো এটাকে আমরা ছোট কিছু ধরে নিতে পারি। আমরা ওমেগা ধরে নিচ্ছি প্লাসটাকে, তুমি মাইনাসটাকে ধরলেও কোনো অসুবিধা নেই। -1 প্লাস √3i/2 এই জিনিসটাকে আমরা ওমেগা ধরে নিচ্ছি। এখন তুমি এই ওমেগার স্কোয়ারটা ক্যালকুলেট করো তো দেখি কি হয়। মানে এই জিনিসটার স্কোয়ার করতে হবে। কত হচ্ছে এটা সিম্পলিফাই করলে? এটা স্যার মাইনাসটা আসবে, -1 - √3i/2। হ্যাঁ, এটাকে যখনই তুমি ভেঙে ফেলবে, সিম্পলিফাই করলে দেখবে ওই মাইনাসটা আসবে। তুমি যদি এখানে মাইনাসটাকে ধরতে তাহলে ওমেগা স্কোয়ারের এখানে আসতো প্লাস। বুঝতে পেরেছো?
তার মানে আমরা বলতে পারি এক্স এর মান যেগুলো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা 1, তারপরেরটা ওমেগা, তারপরেরটা ওমেগা স্কোয়ার, অর্থাৎ 1 ওমেগা স্কোয়ার, এই তিনটে হচ্ছে কিউব রুট অফ 1। বুঝতে পারলে? আচ্ছা, ওমেগা কিউব তার মানটা কত আসবে বলতে পারবে? এর মান 1 হবে। এই জিনিসটাকে কিউব ভাঙলে এর মানটা 1 আসছে। মানে ওমেগা আর ওমেগা স্কোয়ারকে যদি গুণ করি, হ্যাঁ, তাও হবে, হ্যাঁ, মানে এই তাহলে দুটোকে গুণ করলে তাও হবে। আর এই মানটা কত আসছে বলো দেখি? 1 + ওমেগা এটা 0 আসবে। এর মানটা 0 আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিছু রেজাল্ট জানতে পারলাম যে একের কিউব রুট অফ ইউনিটি যেটা, সেটা 1 ওমেগা হয়, যেখানে ওমেগা কিউব মানে হয় 1, এবং তিনটেকে যদি যোগ করা হয় তাহলে সেটা 100% কত হবে? 0 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নাকি না? হুম, নেক্সট প্রবলেম। ইফ ওমেগা, যেটা কিনা নট ইকাল টু 1, ইজ আ কিউব root of unity, and 1 + ওমেগা পাওয়ার 7, সেটা সমান দেওয়া রয়েছে a প্লাস বি ওমেগা, দেন ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর, এদের মানগুলো কি হবে? চারটে অপশন। দেখি কে বলতে পারে। স্যার 1 1 আসছে, দুটাই 1। দুটাই 1 আসছে। হ্যাঁ স্যার। হুম, তো দেওয়া রয়েছে 1 + ওমেগা পাওয়ার 7 ইজ ইকাল টু a প্লাস বি ওমেগা। 1 + ওমেগা মানে হচ্ছে -ওমেগা স্কোয়ার, তার মানে -ওমেগা⁴। সেটাকে আমরা আবার লিখতে পারি ওমেগা⁴ ইন্টু ওমেগা স্কোয়ার, নাকি? স্যার হুম। ওমেগা কিউব মানে 1, তাহলে -ওমেগা স্কোয়ার থাকছে, সেটাকে আবার লেখা যায় 1 + ওমেগা।
লক্ষ্য করো বোথ সাইড থেকে তুমি যদি কোএফিসিয়েন্ট গুলো ইকুয়েটিং করো তাহলে দেখতে পাবে এটা আসছে 1 আর বিটাও আসছে 1। সুতরাং অপশন বি 1 1 হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে। Next, if alpha is a cube root of unity, and obviously not equal to 1, then for n belongs to natural number, the value of তাই এটা -1 হবে। -1। হ্যাঁ আলফা স্যার। হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, যেটা 1 নয়। সো আলফার মান ওমেগা নিতে পারো অথবা ওমেগা স্কোয়ার নিতে পারো। যদি ওমেগাই নাও সেক্ষেত্রে আমাদের আলফা টু দি পাওয়ার 3n প্লাস 1 প্লাস আলফা টু দি পাওয়ার 3n প্লাস 5, সেটা কি আসছে ওমেগা কিউব পাওয়ারে n ইন্টু ওমেগা প্লাস ওমেগা কিউব পাওয়ারে n ইন্টু ওমেগা 5, তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, তাই তো? ওমেগা কিউব মানে তো 1, দ্যাট মিনস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, সো দিস ইজ ইকুয়াল টু -1। তার মানে অপশন এ হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। নেক্সট, if 1 ওমেগা ওমেগার স্কোয়ার are the cube roots of unity, then the value of the determinant is, চারটে অপশন। আশা করি ডিটারমিন্যান্ট ভাঙতে মোটামুটি সবাই জানো। এটা স্যার 0 আসছে স্যার।
জিরো আসছে? হ্যাঁ স্যার, নর্মাল ভাঙাই দিলাম, সব কেটে যাচ্ছে। হুম। তো এটাকে নর্মালি যদি ভেঙে দাও সেক্ষেত্রে 1 × ওমেগা পাওয়ারে 3n - 1 মাইনাস ওমেগা ইন্টু ওমেগা পাওয়ারে 2n মাইনাস ওমেগা পাওয়ারে 2n হ্যাঁ প্লাস ওমেগা পাওয়ারে 2n ইন্টু ওমেগা পাওয়ারে n মাইনাস ওমেগা পাওয়ারে 4n। তো এটা তো কেটেই যাচ্ছে, ওমেগা কিউব মানে 1, তো এটাও কেটে যাচ্ছে, আর ওমেগা পাওয়ারে 4n মানে সেটা অ্যাকচুয়ালি ওমেগা n হচ্ছে, তো এটাও কেটে যাচ্ছে। তো আলটিমেটলি এটা আমাদের জিরোই হয়ে যাচ্ছে, অপশন বি। ঠিক আছে। মাত্র 34 মিনিট কি একটা ঘন্টা হোক। কি হয়েছে 34 মিনিটে? বলো, বুঝতে পারলে নাকি? একদম কমপ্লেক্স নাম্বারের বেসিক জায়গাটা আমরা করলাম এবং তার উপর অবশ্যই কিছু প্রবলেম করলাম, এবং এই প্রবলেমগুলো একেবারে কিন্তু ফেলে দেওয়ার মতো না, পরীক্ষাতে এসে থাকে এই বেসিক জায়গার উপর প্রবলেম। এই জিনিসগুলো তোমরা অবশ্যই এইচএস লেভেলে পাবে, তাই না? এবার আমাদের গ্র্যাজুয়েশনের যে কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বারে আসতে হবে। আজকে এতটুকুই থাক, সেটা আমরা আবার পরবর্তী ক্লাসে করব। হুম। এই ওকে জিনিসগুলো স্যার। একটুখানি রিভিশন করবে বাড়িতে, হ্যাঁ, তাহলে নেক্সট দিনের ব্যাপারগুলো বুঝতে আরো সুবিধা হবে। ওকে, বলো, কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো।